রায়ান আর রুহান দুজনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রুহান একবার তাকালো রুহির দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়, তারপর আবার চোখ সরিয়ে নেয়। মিথিলা তখনই ঢোক গেলে বলে ওঠে, তুই রুহান ভাইয়ের বাইকে ওঠ, আমি আর রায়ান যাব। মুহূর্তে রুহির চোখ বিস্ফোরিত। সে এক ধাপ পিছিয়ে যায়। সে যাবে রুহানের বাইকে? এই খিটখিটে অহংকারী অসহ্য লোকটার পেছনে বসবে, যে তাকে প্রতিটা কথাই ছোট করে, অপমান করে। রুহির বিস্মিত দৃষ্টিতে সব পড়ে ফেলে মিথিলা। সে এবার একটু এগিয়ে রুহির কানে ফিসফিস করে বলে, দেখ, আমি জানি তুই ওনাকে সহ্য করতে পারিস না, কিন্তু প্লিজ এখন কোনো সিন ক্রিয়েট করিস না। ভাইয়াকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি, সবাই চলে গেছে, এখন শুধু রোহান ভাইয়ার বাইকটাই খালি। রুহি তাকিয়ে থাকে মিথিলার চোখে। ঠোঁট শক্ত করে দাঁতে দাঁত চেপে সে বলে, তাহলে আমি যাচ্ছি না। এই লোকটা সারাক্ষণ আমাকে অপমান করে, আর আমি কিনা তার বাইকে করে যাব? অসম্ভব। ওদের কথাবার্তা রায়ান আর রুহান শুনতে না পেলেও রুহানের অভিজ্ঞ চোখ বুঝে ফেলে বিষয়টা তার বাইকেই ওঠা নিয়ে। তার চোয়ালে ছাপ পড়ে, ঠোঁট দুটো আরও টাইট। রায়ান পাশে দাঁড়িয়ে একটু অস্বস্তিতে পড়ে। যদি রুহান এখন বসে আমি এই মেয়েটাকে নিয়ে যাব না, তাহলে কি হবে? এদিকে মিথিলা বুঝতে পারে রুহি নরম হচ্ছে না। এবার সে নাটকীয়ভাবে চোখে পানি এনে ন্যাকা গলায় বলে ওঠে, তুই আমার কেউ না, আমার কেউ নেই, সবাই স্বার্থপর, তুইও। যাচ্ছি আমি, তোকে যেতে হবে না। রুহি একটু স্তব্ধ হয়ে যায়। সে জানে মিথিলা নাটক করছে, কিন্তু এভাবে কাদার ভান করবে? সে এগিয়ে এসে মিথিলার গালে হাত রাখে, কণ্ঠে বিরক্তি মেশানো মমতা। আরে পাগল, ওই খাটাসটার সঙ্গে আমি যাব কি করে বলতো? তার চেয়ে বরং আমি রিক্সা করে চলে যাচ্ছি। মিথিলা হঠাৎ চিৎকার করে, না, তুই এত দূর রিক্সা করে যাবি? দেখ, রোহান ভাইয়া রাজি হয়েছে তোকে নিতে, কিন্তু তুই আমার সঙ্গে যেতে চাস না, তুই স্বার্থপর বান্ধবী। বলে নাক টেনে আবার কান্নার ভান ধরে। কিন্তু রুহি মানতে নারাজ। সে কিভাবে এই লোকটার গাড়িতে উঠবে? রুহি মিথিলাকে বোঝানোর স্বরে বলে, দেখ, এভাবে বাচ্চামো করলেই কি সব ঠিক হয়ে যায়? তুই বল, যে লোকটা গোটা ভার্সিটি স্টুডেন্টসের সামনে আমাকে আমার দারিদ্রতা নিয়ে অপমান করেছে, সেই লোকটার বাইকে ওঠাটা কতটা যুক্তিযুক্ত? মিথিলার এবার সত্যি চোখ থেকে পানি পড়ছে। সে তো জানে রুহান রুহিকে অপমান করেছে, কিন্তু কালকে তো সাহায্যও করেছে। মানুষটা তো এতটাও খারাপ নয়। রেগে গেলে একটু বেশি রুড বিহেভ করে। সে এবার চোখের পানি হাত দিয়ে মুছে রুহিকে বলে, তোদের এই ঝগড়ার কারণে মাঝখানে আমি ফেঁসে গেলাম। আমার কত ইচ্ছে ছিল যে তুই আমার বিয়ে সব কিছুতেই আমার পাশে থাকবি, কিন্তু তোর কথাও তো ঠিক, রোহন ভাইয়া তোকে যা তা বলেছে। তবে এখানে আমার দোষটা কি জানিস? আমি কেন ওই বাড়ির বউ হয়ে গেলাম? আসছি আমি, তোকে আমি জোর করব না। বলে সে উল্টে ঘুরে হাঁটতে উদ্যত হয়। তখনই রুহি মিথিলার হাত ধরে ফেলে। সত্যি তো, এখানে মিথিলার কি দোষ? তাই সে কিছুক্ষণ চুপ থেকে এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলে, আমি যাব। মিথিলা রুহির গাল ছুঁয়ে বলে, এখানে তোর আত্মসম্মানে আঘাত লেগেছে, তাই যেতে না চাইলে আমি তোকে জোর করব না। রুহি বুঝতে পারছে মিথিলা অনেক কষ্ট লুকিয়ে এই কথাটা বলছে। সে মিথিলার হাত ধরে আশ্বস্ত করে বলে, তোর জন্য এটা কোনো বিষয় না, চল। মিথিলা মুহূর্তেই মুখে স্মিত হাসি এনে বলে, চল। বলেই রুহির হাত ধরে টেনে তাকে রুহানের বাইকের সামনে দাঁড় করিয়ে দেয়। রুহান তখন হেলমেটটা সামান্য তুলে একবার রুহির দিকে তাকায়। চোখে কিছু বলে না, কিন্তু তার দৃষ্টিতে একটা নীরব যুদ্ধ যেন ঝলক দিয়ে যায়। মিথিলা ততক্ষণে রায়ানের বাইকে উঠে বসেছে। রায়ান হেলমেট পরে বলে ওঠে, তোরা তাহলে আয়, আমরা যাচ্ছি। রায়ান বাইকের গতি বাড়িয়ে ধুলো উড়িয়ে চোখের পলকে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। বাতাসে তার বাইকের শব্দ মিলিয়ে যেতেই এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে আসে। রুহি তখনও দ্বিধায় বাইকের পাশে দাঁড়িয়ে, একবার সামনের পথের দিকে তাকায়, একবার পেছনের দরজার দিকে, যেন এখনো ফিরে যাওয়ার পথ খোলা আছে। রুহান হেলমেটের কাজটা খানিকটা তুলে কণ্ঠে বিরক্তির সুরে বলে ওঠে,
দাঁড়িয়ে থাকবে নাকি? রুহানের গলায় বিরক্তি, যেন সে নিজেই দয়া করে রুহিকে বাইকে উঠতে দিচ্ছে। রুহির চোখে জ্বলে ওঠে অপ্রকাশিত ক্ষোভ। এই লোকটার বাইকে উঠবে বলে এত দিমাগ। সে তো নিজের ইচ্ছায় উঠতে চায়নি, মিথিলায় বাড়াবাড়ি করেছে। না হলে রুহি রিকশা করেও চলে যেত। সে মুখে কিছু বলে না, শুধু ঠোঁট কামড়ে নিজেকে সামলায়। তারপর নীরবে বাইকে উঠে চুপচাপ। তবে তার ভেতরে একটা অদ্ভুত ভয় লাগছে। ছোটবেলায় বাবার বাইকে চড়েছিল, সেই অনুভূতিটা মুছে গেছে সময়ের ধুলোয়। এত বছর পর আবার বাইকে চড়া, তাও এমন এক লোকের পেছনে যার দিকে তাকালে তার রাগ হয়। তাই এখন একটু ভয় কাজ করছে। বাইকে বসে সে কিছুক্ষণের জন্য বোঝে না রুহানের কাঁধে হাত রাখবে কি রাখবে না। পেছন থেকে যদি হঠাৎ পড়ে যায়। সে চোখ বন্ধ করে একটু সময় নেয়, তারপর জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আস্তে করে হাত বাড়ায়। রুহানের কাঁধে হাত রাখে। একটা নরম হাতে স্পর্শ করে রুহানের কাঁধে। বাইকের গ্লাসে রুহির কার্যকলাপ সবকিছুই দেখছিল রুহান। সে একবার চোখ সরিয়ে তাকায় সেই হাতটার দিকে। কয়েক সেকেন্ড চুপচাপ, যেন ভেবে নিচ্ছে এই ছোঁয়া তার বিরক্তি বাড়াচ্ছে না অন্য কিছু জাগিয়ে তুলছে। রুহানকে এভাবে বাইক স্টার্ট না দিয়ে চুপ করে থাকতে দেখে রুহি বলে, কি হলো, বাইকে স্টার্ট দিচ্ছেন না কেন? রুহির কথায় রুহানের সম্পিত ফেরে। সে এবার বাইক স্টার্ট দিতে যাবে, কিন্তু তার আগেই হঠাৎ করে পেছন দিক থেকে জুহি ছুটে এসে রুহিদের সামনে এসে দাঁড়ায়। ঘামছড়া মুখ, হাঁপাতে হাঁপাতে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নেয়। এক মুহূর্ত পর চোখ তুলে তাকায় রুহির দিকে। কিছু বলতে যাবে, তার আগেই চোখ চলে যায় বাইকে বসা হেলমেট পরা ছেলেটির দিকে। চোখ কুঁচকে একটু তাকিয়ে কৌতূহল ভরা গলায় বলে ওঠে, এটা কে আপু? রুহি মুখে কিছু বলল না। বলবেই বা কি নামে সম্বোধন করবে এই লোকটাকে? তাই মাথা নিচু করে চুপ করে থাকে সে। রুহা নিজের হেলমেটটা খুলে ফেলে। কালো চুল এলোমেলো, চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি, মুখে এক চিলটে মুচকি হাসি। জুহি চোখ বড় করে চমকে ওঠে। আরে গোমরা মুখো, তুমি এখানে কি করছো? রুহান ঠোঁটের কোণে হাসি রেখেই বলে, তোমার আপুকে নিতে এসেছি। জুহি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তোমার আপুর বান্ধবীর হাজবেন্ড হচ্ছে আমার ভাই। সে বলেছে তোমার আপুকে শপিংয়ে নিয়ে যেতে, তাই এলাম। জুহি কয়েক সেকেন্ড থেমে থেকে হঠাৎই দৌড়ে ক্লান্তি ভুলে চিৎকার করে ওঠে। তাহলে তো তুমি আমার বিয়ায় হচ্ছ। রুহির সাথে সাথেই ধমক দিয়ে বলে, বেশি কথা বলিস তুই। কিন্তু রুহান রুহির কথা শেষ করার আগেই জুহির দিকে তাকিয়ে মজা করে বলে, আমি তোমার বেয়াই, তবে এভাবে দৌড়ে আসছিলে কেন? জুহি হঠাৎ যেন কিছু মনে পড়ে যাওয়ার মতন বলে ওঠে। ও হ্যাঁ, আমি তো আপুর কাছে এসেছিলাম। বলেই জিন্সের পকেট থেকে কয়েকটা 100 টাকার নোট বের করে রুহির দিকে বাড়িয়ে দেয়। এই নাও আপু, এই টাকাগুলো দিয়ে আমার জন্য নতুন জামা আনবে। আমি আমার মাটির ব্যাংকটা ভেঙে এনেছি। রুহির চোখ বড় হয়ে যায়। এই টাকাগুলো জুহি বিভিন্ন প্রতিযোগিতা এবং বৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে পুরস্কার হিসেবে পেয়েছে। আর এগুলো রুহি কখনো খরচ করতে দেয়নি। জুহির লেখাপড়ার প্রয়োজনে লাগবে বলে রেখেছে। কিন্তু এখন এই মেয়েটার সাহস দেখে অবাক হলো। অস্বস্তি চোখ নিয়ে রুহানের দিকে একবার তাকায়। তারপর গাড়ি থেকে নেমে জুহির কাছে এসে মুখে রাগ এনে বলে, তোকে কে এত বাড়াবাড়ি করতে বলেছে? ব্যাংকটা কেন ভাঙলি? জুহি মুখ গোমরা করে ফোঁস করে বলে, তুমি তো বলছো তোমার কাছে এখন টাকা নেই, তাই জামা এনে দিতে পারবে না। আমি বুঝি মিথিলা আপুর বিয়েতে পুরনো জামা পরবো? রুহির বুকটায় যেন চাপা কষ্ট এসে ভর করে। তার মেয়ে সুলভ মুখটা অচেনা এক কষ্টে ঝাপসা হয়ে আসে। টাকা থাকলে কি সে তার আদরের বোনকে জামা এনে দিত না? সেবার জুহির গালে হাত রেখে একটু নরম গলায় বলে, আপু বলেছি না, সামনের মাসের টিউশনের টাকা পেলেই আপু কিনে দেব। এখন এই টাকাগুলো নিয়ে ঘরে যা প্লিজ। রুহান তখন চুপচাপ দাঁড়িয়ে দুই বোনের কথোপকথন শুনছিল। তার ভেতরে যেন অদ্ভুত এক অনুভূতি খেলে যায়। একটা জড়তা, একটা হালকা আক্ষেপ। হয়তো নিজের জীবনের আরামের পাশে এই সংগ্রামী মেয়েটার বাস্তবতা তাকেও নাড়িয়ে দেয়। সে এবার জুহির দিকে তাকিয়ে হালকা হাসে। আমি আনবো তোমার জন্য জামা, ওকে? কিন্তু
তুমি এমন মুখ গোমরা করে থাকবে না, না হলে একদম আমার মতো গোমরা মুখও দেখাবে। জুহি একটু নরম মুখ করে রুহানের দিকে তাকায়। রুহি লাগবে না, এই কথাটা হয়তো মুখে এনে ফেলবে। তার আগেই জুহি বলে, না, আপু বলেছে কারো থেকে হাত পেতে কিছু না নিতে, আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকতে। রুহির ভেতরটা গর্বে ভরে ওঠে। এই ছোট্ট বোনটা যেন তার জীবনের আয়না। সে গোপনে হাসে, অথচ চোখে পানি টলমল করে ওঠে। আর রুহানের চোখে বিস্ময়। সে তাকায় এই চঞ্চল ছোট্ট মেয়েটার দিকে আর ভাবে, এইটুকু মেয়ে তার আপুর কথা অক্ষরে অক্ষরে পালন করছে। সে এবার মুস্কি হেসে বলে, কিন্তু কেউ যদি গিফট দেয়, ভালোবাসা থেকে কিছু দিতে চায়, তাহলে সেটা রিজেক্ট করা ঠিক নয়। তোমার আপু কি এটা শিখিয়েছে? জুহি রুহির দিকে তাকায়। রুহি তখনও অবাক দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে চুপচাপ। জুহি মাথা নাড়ে। না, আপু তো এটা বলেনি। রুহান এবার সরাসরি রুহির দিকে তাকিয়ে বলে, তোমার আপু শুধু নেগেটিভ জিনিসই শেখায়, পজিটিভ শেখাতে জানে না। এরপর জুহির দিকে তাকিয়ে বলে, ঘরে যাও এখন, আমি তোমার জন্য ড্রেস আনবো গিফট হিসেবে। জুহির চোখে মুখে আনন্দের ঝলক। সে খুশিতে লাফিয়ে ওঠে। ঠিক আছে, আমি অপেক্ষা করব, বাই। বলেই আবার ছোট্ট পায়ের ছন্দে দৌড়ে চলে যায়। রুহি এবার নাক ফুলিয়ে বলে, আমি মোটেও নেগেটিভ কিছু শেখাই না আমার বোনকে। রুহান বাইক স্টার্ট দিতে দিতে বলে। প্রমাণ তো এখনই পেলাম। রুহি বাইকে বসতে বসতে রুহানকে বলে, জুহির জন্য আপনাকে জামা কিনে দিতে হবে না, কারো দয়া আমার ভালো লাগে না। রুহান ভ্রুকুচকে বলে, তোমাকে তো দিচ্ছি না, আমি যাকে গিফট করব তার কাছে এটা দয়া মনে হবে না, ভালোবেসে অ্যাকসেপ্ট করবে। বলে সে বাইক স্টার্ট দেয়। রুহি মুখে আর কিছু না বলে চুপচাপ কাঁধে হাত রাখে, কারণ জানে মুখ খুলে হয়তো ঝগড়া লেগে যাবে। সে জানে লোকটা শুধু তার সাথেই বাজে ব্যবহার করে। তার মা আর বোনের সাথে ওই দিন কত ভালো করে ব্যবহার করলো, আর আজকেও জুহির সাথে কেমন হেসে হেসে কথা বলল। বাইকটা রাস্তায় ছুটছে, দুপাশে সন্ধ্যার আবছা আলো আর নরম হাওয়া। শহরের কোলাহল যেন ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। রুহি চুপচাপ রুহানের বাইকে বসে আছে। বাতাসে তার চুল এলোমেলো হয়ে উড়ে এসে মুখে পড়ছে, কিছুটা চোখে কিছুটা ঠোঁটে। সে হাত দিয়ে বারবার ঠিক করতে চায়, কিন্তু তাতেই যেন আরো এলোমেলো হয়ে পড়ে। রুহান পেছন ফিরে না তাকালেও রিয়ার ভিউ মিররে তার মুখটা দেখতে পাচ্ছিল। চুলে ঢাকা সে অল্প বিরক্ত মুখটা কেন যেন ওর কাছে অদ্ভুত সুন্দর লাগছিল। রুহি এক হাত ধরে আছে রুহানের কাঁধের ওপর, যেন জোর করে ছুঁয়ে আছে। শপিং মলের সামনে এসে রুহান ধীরে বাইক থামালো। সে কিছু না বলেই বাইক থেকে নামলো। রুহিও চুপচাপ পেছন থেকে নামলো। এই দৃশ্যটা যেন অপ্রকাশিত ছিল বাকি সবার জন্য। জনি, ঈশান আর সাব্বির একটু দূরে দাঁড়িয়েছিল। রুহানকে বাইক থেকে নামতে দেখে তারা হাসির প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই রুহিকে বাইক থেকে নামতে দেখে তিনজনের মুখ কেমন থমকে যায়। জনি চোখ কুঁচকে ঈশানকে ধাক্কা মেরে ফিসফিস করে, এটাকে দেখলাম রে ভাই, রুহান ভাই আর এই তেজপাতা। সাবির ভালোভাবে চোখ কষলে নেয়, যেন ভুল দেখছে কিনা নিশ্চিত হতে চায়। এদিকে দাঁড়িয়ে থাকা অনন্যা দৌড়ে এসে রুহিকে দেখে মুখে একরাশ উজ্জ্বল হাসি নিয়ে কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে। তুমি আসবে সেটা মিথিলার থেকে জানলাম, এখন শুনে কত খুশি হয়েছে জানো রুহি। আজ কিন্তু অনেক মজা করবো সবাই মিলে। রুহি একটুখানি হাসে। অনন্যার জড়িয়ে ধরার মধ্যে যে আন্তরিকতা ছিল তা তার চোখে মুখে ছড়িয়ে পড়ে। সে জবাবে শুধু মাথা নাড়ে। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে থাকা রিমা রুহিকে আগাগোড়া পরখ করে নেয়। একটু আগেই মিথিলাকে দেখে নাক সিটকে ফেলেছিল, আর এখন মিথিলার থেকেও লো ড্রেস আপ করে রুহিকে দেখে বিড়বিড় করতে থাকে। এইসব লো ক্লাসের মেয়েরা আবার এসেছে এই দামি শপিং মলে, একদম অদ্ভুত। তার কথাটা রাখা শুনে ফেলে। রিমার দিকে তাকিয়ে সেও বিড়বিড় করতে থাকে। তোমার ক্লাসে আচরণ দেখেই তো বোঝা যায় যে কার ক্লাস কেমন, আর একটু নিচে হলে তো ডাস্টবিন ভরে যাবে। রুহান তার ঠান্ডা চেহারা নিয়ে সামনে এগিয়ে যায়।
বন্ধুদের চোখে ধরা পড়ে এক অদ্ভুত পরিবর্তন। রুহান আর আগের মতো নেই। আজ যেন সে কারো প্রতি অন্যরকম মনোযোগী। সবার ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কেউ সরাসরি কিছুই বলছে না, কিন্তু চোখের ভাষায় অনেক প্রশ্ন। মুহূর্তের মধ্যে সবাই একসাথে শপিং মলের ভেতরে ঢুকে পড়ে। বিশাল কাচ ঘেরা মলের গেট দিয়ে ঢুকতেই চারপাশে আলো, ভিড় আর আধুনিকতার ছোঁয়া। মিথিলা, রুহি, অনন্যা একসাথে সামনের দিকে এগোয়, আর পেছনে থাকা রিমা মুখ বাঁকিয়ে রাখাকে বলে, এই মলটা তো আমাদের জন্য ঠিক, কিন্তু সবাই। রাখা মাথা নাড়ায়। তোমার ক্লাসে এত টেনশন থাকলে আলাদা গেট করে ঢোকা যায়, আলাদা দরজা হলে ভিআইপি করে গেট করলে কপাল। রিমা রাগে গজগজ করতে থাকে রাখার কথায়। মিথিলা, রুহি, অনন্যা আর রাখা চারজন মিলে যেন পুরো শোরুমের সব কোণ ঘুরে ঘুরে দেখছে। হাতে নানা রঙের শাড়ি, লেহেঙ্গা আর ড্রেসের বাহার। প্রত্যেকটা কাপড়ে চোখে পড়ছে উৎসবের ঝলকানি। অন্যদিকে রিমা তার জন্য ড্রেস নিতে ব্যস্ত। মিথিলা একটা গাঢ় হলুদ রঙের শাড়ি তুলে ধরে। শাড়িটা সিল্কের ওপর হালকা এমব্রয়ডারি, রঙটাও দারুণ টানা। তারপর রুহিকে বলে, এইটা কেমন হবে রে রুহি? গায়ে হলুদের জন্য তো একদম পারফেক্ট না? রুহির শাড়িটা ভালোভাবে দেখে পড়ল। খুবই সুন্দর, খুবই সুন্দর। তোর স্কিন টোনের সাথে একদম মানাবে। সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলের গহনা নিলে তো পুরাই নায়িকা। রুহির কথা শুনে অনন্যা রাখাসহ হেসে ফেলে। রুহান এক দৃষ্টিতে রুহির হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। ঈশান চোখ ঘুরিয়ে দেখে রুহানের দৃষ্টি ঠিক রুহির দিকে আটকে আছে। সে এবার ঠোঁট টিপে হাসছে আর ভাবছে, এই রোহান সিদ্দিকী তেজপাতার জানলে খুব শীঘ্রই ফাঁসবে। অনন্যা তখন মেহেদির অনুষ্ঠানের জন্য স্টোনের কাজ করা একটা গাঢ় সবুজ শাড়ি হাতে নেয়। এটা দেখো তো মিথিলা, এটা একদম ঝলমলে, আলোতে পড়লে চকচক করবে, মেহেদির রাতে একদম জমবে। মিথিলারও পছন্দ হয়, তাই সে এটাই নিতে বলে। রাখা পাশে দাঁড়িয়ে একটা লেহেঙ্গা দেখিয়ে বলে, এটা তো একদম বিয়ের পরের জন্য। কি দারুণ মেশো আর ক্যাপশন ভাবি। এটা পরে তুমি স্টেজে আলো ছিনিয়ে নেবে, বুঝবে। মিথিলা হেসে বলে, তোমরা না আমাকে এত এক্সাইটেড করে ফেলেছো যে বুঝতেই পারছি না কোনটা নিব। ছেলেরা এদিকে একটু দূরে দাঁড়িয়ে ওদের দেখছে। জনি একটা সোফায় বসে ফিসফিস করে ঈশানকে বলে, এই মেয়েরা একবার শপিং শুরু করলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খালাস হয়ে যায়। মিথিলার জন্য প্রয়োজনীয় সব শপিং হয়ে গেছে। শাড়ি, গয়না থেকে শুরু করে ব্যাগ, সব কিছুই সুন্দরভাবে ম্যাচ করে বেছে নেওয়া হয়েছে। রায়ানের জন্য সঙ্গে করে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। সব কিছু মিথিলার শাড়ির রঙের সাথে মিল রেখে। এবার সবাই নিজেদের জন্য পছন্দের ড্রেস দেখছে। অনন্যা কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিল না কোনটা নেবে, তাই সে রুহিকে বলেছে তার জন্য বাছাই করে দিতে। রুহি মন দিয়ে একটার পর একটা শাড়ি হাতে তুলে দেখছিল। রং, কাপড় আর ডিজাইন মিলিয়ে বিচার করে দিচ্ছিল সাজেশন। ঠিক তখনই রাখা পাশে এসে দাঁড়িয়ে কৌতূহলী ভঙ্গিতে বলে উঠল, রোহিত, তুমি কিছু নিচ্ছ না যে? রাখা কিছুই জানত না রুহির পরিবার বা আর্থিক অবস্থা সম্পর্কে। একদম সোজা আর নির্দোষ কণ্ঠে বলেছিল কথাটা। কিন্তু সেই কথার পরে রুহান একটু দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও চোখ তুলে তাকালো রুহির দিকে। রুহি মাথা নিচু করে শান্ত স্বরে উত্তর দিল, না, হাতে এখন টাকা নেই তাই। রুহির কণ্ঠের ভেতরে যে সাদামাটা সত্যি ছিল তা যেন মুহূর্তেই চারপাশের বাতাস ভারী করে দিল। অথচ রিমা সেই সময়টাকে ব্যবহার করলো নিজের মতো করে। ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ ছুড়ে দিল, এমনিতেও এত দামি শপিং মলে কখনো এসেছে বলে মনে হয় না, আমাদের ভাইয়ের দোয়াতে সুযোগ পেলে। তার কথা শেষ হতে যেন সময় থমকে দাঁড়ায়। আশেপাশে যারা ছিল সবাই চুপচাপ, কারো মুখে কিছু বলার ভাষা নেই। রায়ান কপাল চাপড়ে ধরে, আর মিথিলা মাথা নিচু করে ফেলল। সে জানত রিমার কথাটা কতটা কুরুচিপূর্ণ, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারছিল না। বাকিরা সবাই রিমার উপর বিরক্ত। রায়ান চোখ রাঙিয়ে রিমার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছিল, হয়তো কিছু কড়া কথাও বলতো। ঠিক তখনই রুহি ঠোঁটের কোণে এক টুকরো হাসি নিয়ে
মাথা তুলে তাকায়। তার চোখে একদম নির্ভর আত্মবিশ্বাস। তারপর শান্ত গলায় বলে, আপনার ভাই যদি সুযোগ দেয় তাহলে সুযোগটা নিতে বাধা কোথায়? তাছাড়া সবকিছুরই একটা প্রথমবার থাকে, তাই না? কথাটা শুনে যেন এক মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। যে ভারী হয়ে থাকা নিস্তব্ধতা ছিল চারপাশে, সেটা নিমেষেই কেটে গেল রুহির দৃঢ় অথচ নরম উত্তর শুনে। রুহান ঠোঁট বাঁকিয়ে একটা সূক্ষ্ম হাসি দেয়। রিমা আর কিছু বলল না, চুপ করে গেল। কিন্তু চোখে মুখে স্পষ্ট লেগে রইল বিরক্তি আর অপমানের ছাপ। শপিং প্রায় শেষ। ছেলেরা তখন ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে। রুহান, রায়ান, ঈশান, জনি আর সাব্বির সবাই নিজেদের জন্য দ্রুত ড্রেস কিনে নিয়েছে, একদম ন্যূনতম সময় নিয়ে। অনেকক্ষণ ধরে মেয়েদের শপিংয়ের পেছনে পেছনে ঘুরে তারা রীতিমতো বিরক্ত। জনি তো মুখে মুখে বলে উঠল, মেয়েদের শপিং মানে একরকম যুদ্ধই। বাকিরা শুধু মাথা নাড়ল নীরব সমর্থনে। এই বিশৃঙ্খলার মাঝে একমাত্র শান্ত রুহান। সে চুপচাপ 3টে সুন্দর দামি ড্রেস পছন্দ করে নিয়েছেন ছোট্ট জুহির জন্য। নীল, মেরুন আর বেগুনি রঙের 3টে ড্রেস। প্রতিটাতেই একটু বিশেষত্ব আছে। কোনোটা গলায় লেস, কোনোটা হাতায় ঝুল, আর কোনোটা নিচে নেটের কাজ। রুহান ড্রেসগুলো হাতে নিয়ে একবার তাকিয়ে রইল। তার চোখে একরকম কোমলতা, যা কেবল জুহির নাম আসলেই দেখা যায়। এদিকে মেয়েরা এখন শপিংয়ের শেষ পর্যায়ে। শুধু মিথিলার রিসেপশনের জন্য শাড়ি বাছা বাকি। সেই কাজে ব্যস্ত অনন্যা আর রাখা। এমন সময় মিথিলার চোখ আটকে গেল এক দারুণ আনারকলি ড্রেসে। কালো সোনালি মিশ্র রঙের, গলায় ঝকমকে স্টোনের কাজ, পাতলা নেটের হাতা আর নিচে ঝলমলে সোনালি প্যানেল, সাথে মানানসই ওড়না যেটাই স্টোন লাগানো, নরম কাপড়ের। এক ঝলকে দেখে সেটা রুহির জন্য পছন্দ করে ফেলে। সে ড্রেসটা হাতে নিয়ে রুহিকে ডাকে, এদিকে আয় তো রুহি। রুহি একটু ভ্রুকুচকে এগিয়ে আসে। মিথিলা ড্রেসটা তার গায়ের সাথে মিলিয়ে দেখে, একদম পারফেক্ট লাগছিল, যেন এই ড্রেসটাই রুহির জন্য বানানো। মিথিলা হাসি মুখে বলে। রুহি সঙ্গে সঙ্গে বুঝে গেল মিথিলা ওর জন্য এই ড্রেসটা নিচ্ছে। সে হালকা গলায় বলে, আমার জামা লাগবে না, তুই তোর জন্য দেখ জামাটা তোকে মানাবে। মিথিলা এবার চোখ রাঙিয়ে বলে ওঠে, অমনি নাকচ করে দিলি না, আমি তোর কেউ না। রুহি হেসে বলে, তুই আজকাল বেশি রাগ করছিস মিথি। আমি এত দামি ড্রেস দিয়ে কি করব বল? মিথিলা এবার আর শুনল না, গম্ভীর গলায় বলে, সেটা আমি বুঝবো। আচ্ছা যা, পরে দেখতে হবে না, এটা একদম ফিট হয়ে যাবে তোকে। তারপর সরাসরি দোকানদারকে বলে দেয়, এটা প্যাক করে দিন। রুহি বাধা দিল না। সে জানে মিথিলা একবার কিছু ঠিক করলে আর মানা করলেই হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ড্রেসটা হাতে নেয়। ভেতরে ভেতরে এক ধরনের কৃতজ্ঞতা, ভালোবাসার গাঢ় ছোঁয়া। সে জানে শুধু ড্রেস নয়, মিথিলা নিশ্চিত ওর জন্য কসমেটিক্সও নিচ্ছে, আর বিদায়ের সময় সেই সব জোর করেই ওর হাতে তুলে দেবে। শপিং শেষ। সবাই বেশ ক্লান্ত, কিন্তু চোখে মুখে একটা মুগ্ধতা। দিনটা যেন ভালোই কাটলো। হঠাৎ করেই রুহির সামনে এসে দাঁড়ালো অনন্যা আর রায়ান। দুজনের হাতেই এক একটা শপিং ব্যাগ। দুজনে একসাথেই ব্যাগগুলো রুহির দিকে বাড়িয়ে দিয়ে একসাথে বলে উঠল, একদম না করবে না কিন্তু। রুহি থমকে দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। একদিকে অনন্যা, অন্যদিকে রায়ান। দুজনে ব্যাগ এগিয়ে ধরেছে আর মুখে একরকম আদরের দৃঢ়তা। এক মুহূর্তে যেন চারপাশ থমকে গেল, আবার পরের মুহূর্তেই হেসে উঠল সবাই। রুহি মুখ গম্ভীর করে বলল, আপনাদের মাথা ঠিক আছে? আমি এত ড্রেস দিয়ে কি করব? অনন্যা সঙ্গে সঙ্গে গলায় একটু স্নেহ আর অভিমান এনে বলে, আমাকে কিন্তু তুমি আপু ডাকো, আর আপু ভালোবেসে কিছু দিলে না করতে নেই। রুহির চোখ গেল রুহানের দিকে, কারণ সন্ধ্যায় রুহানও ঠিক এই ধরনের কথাই বলেছিল জুহিকে। কিন্তু রুহান যেন একটা পারফেক্ট অ্যাক্টর। মুখে একটুও ভাব নেই, চোখে নেই কোনো ইঙ্গিত। সে দূর থেকে এমন ভান করছে যেন কথাগুলো তার কানে ঢোকেইনি। এবার রায়ানও অনন্যার মতন বলে উঠল। রুহি এবার সত্যিই চুপ করে গেল। তার মুখে সেই পরিচিত অপ্রস্তুত হাসি, চোখে মুখে যেন অজানা সংকোচ। তাকে কেউ কিছু দিতে চাইলে সে মনে করে এটা দয়া করে দিচ্ছে, তাই নিতে সংকোচ আর আত্মসম্মানে লাগে। কিন্তু রায়ান আর অনন্যা এমন করে বলছে যে সে এবার বিপাকে পড়ে গেল। মিথিলা এবার পাশ থেকে বলে উঠল,
সবাই তোকে ভালোবেসে দিচ্ছে রুহি, বুঝলি? নিয়ে নে, নাহলে কষ্ট পাবে। অনন্যা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। রুহি অস্বস্তি নিয়ে ধীরে হাতে নিল ব্যাগ দুটি। তিনতলার সেই জমজমাট দোকান থেকে নামার পরপরই রিমা হঠাৎ করে বলে উঠল তার আরেকটা ড্রেস দরকার। যদিও সবাই ক্লান্ত, তবুও বিরক্ত মুখে সবাই নিচতলার এক মেয়েদের ড্রেসের দোকানে ঢুকে পড়ে। রিমা, রাখা আর অনন্যা ঢুকে পড়ে ভেতরে। বাকিরা বাইরে বা পাশেই ব্যস্ত নিজেদের মধ্যে। রায়ন এদিকে মিথিলার সাথে একপাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছে। জনি, ঈশান আর সাব্বির নিজেদের মধ্যে ফাজলামি করছে। মাঝে মাঝে একে অন্যকে ঠেলে ঠেলিও করছে। দোকানের এক পাশে একটু নীরবে দাঁড়িয়ে আছে রুহি, ব্যাগ হাতে চুপচাপ। তার চোখ দুটো চারপাশে ঘুরছে, কিন্তু কারোর সাথেই কথা বলছে না। একটু দূরেই একটা স্ট্যান্ডের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রুহান, তার মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভঙ্গি। রুহি অবশ্য রুহানকে খেয়াল করেনি। হঠাৎ রুহির চোখে পড়ে একটা গাঢ় সবুজ রঙের গাউন, দোকানের এক কোণায় সাজিয়ে রাখা। কালেকশনের ভেতরে সেই গাউনটা যেন আলাদা করে নজর কাটছে। গলায় নিখুঁত কারুকাজ, স্টোনে ঝলমলে বর্ডার, হাতা আর পাজামাও সেই একই কাজের ছোঁয়ায় ভারী রাজকীয়। রুহির চোখে যেন কৌতূহলী তৃপ্তি। সে শপিং ব্যাগগুলো পাশে রাখা একটা টুলে রাখে, এরপর দোকানের দিকে তাকিয়ে বলল, ওই যে গ্রিন কালারের ড্রেসটা দেখান তো। দোকানটা ড্রেসটা নামিয়ে নিয়ে তার হাতে দিল। রুহি চোখ মেরে দেখে, তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়, কেননা সে ড্রেসটা কখনই নিতে পারবে না। রুহি কৌতূহলী দোকানদারকে জিজ্ঞেস করে, এটার প্রাইস কত? দোকানদার হাসি মুখে জানালো, অনলি 22,000 টাকা ম্যাম। শুনে রুহির চোখ বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে খুক খুক করে কাঁদতে লাগলো। এটা তার ধারণার বাইরের দাম। দোকানদার বলল, এটাকে প্যাক করে দেবো ম্যাম? মুখ সামলে রুহি বলল, না না না, লাগবে না। কেন ম্যাম, এটা তো আপনাকে দারুণ মানাবে। রুহি ক্যাবলা হেসে বলল, আসলে ড্রেসের কালারটা ঠিক নেই। তার মুখে যে অসহায় হাসি ছিল সেটা চোখ এড়িয়ে যায়নি একটু দূরে দাঁড়িয়ে থাকা রুহানের। সে পুরো ঘটনাটা মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু মুখে কোনো অনুভূতি নেই। চুপচাপ দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল। সবাই বেরিয়ে এলো দোকান থেকে, কিন্তু রুহান তখনও রয়ে গেল। দোকানদারের কাছে গিয়ে বলল, গ্রিন কালার ড্রেসটা প্যাক করে দিন, যেটা একটু আগে একটা মেয়ে দেখছিল। দোকানদার একটু অবাক হলেও চুপচাপ প্যাকেট করে দিল। রুহান ড্রেসটা হাতে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, বিরক্তি আর অভিমান। মনে মনে ভাবল, এই ড্রেসটা যে আমি দিয়েছি, ওই ফায়ারফ্লাই মেয়েটা জানলে নেবে না কখনোই। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে একটা পরিকল্পনা মাথায় নিয়ে বেরিয়ে গেল দোকান থেকে। রাত হয়ে এসেছে। সবাই মিলে কাছাকাছি একটা রেস্টুরেন্টে ডিনারে গেল। যদিও রুহি প্রথমে যেতে চায়নি, কিন্তু অনন্যার জোরাজুরিতে শেষমেশ রাজি হয়। টেবিল জুড়ে হাসাহাসি, গল্প, খাওয়া, সব মিলিয়ে সন্ধ্যেটা হয়ে উঠল প্রাণবন্ত। ডিনার শেষে সবাই গাড়ি ও বাইকে করে বিদায় নেয়। অনন্যা, রাখা, রিমা আর রিয়াজ গাড়িতে উঠে যায়। মিথিলা চঞ্চলভাবে রায়ানের বাইকে বসে, আর রুহিকে আবার উঠতে হয় সেই রুহানের বাইকে। রুহান একটাও কথা না বলে বাইক স্টার্ট দেয়। রুহি পেছনে চুপচাপ বসে থাকে, রুহানের কাঁধে হাত দিয়ে। রাতের হাওয়ায় দুজনে নীরবতা যেন চিৎকার করে বলে দেয় সব কিছু ঠিক নেই, তবুও কিছু একটা জন্ম হচ্ছে ধীরে ধীরে। রুহিদের বাড়ির সামনে বাইক থামাতে রুহান নেমে রুহির দিকে তাকিয়ে বলল, জুহিকে ডেকে আনো। রুহি একটু গড়িমসি করে বলল, ঘরে আসুন না। রুহান মুখ শক্ত করে বলল, নো, এখন টাইম নেই, তুমি জুহিকে ডেকে আনো। রুহি আর কিছু বলল না। সেদিনের ঘটনাটা এখনও তার মনে জ্বালা ধরায়। শুধু মিথিলার জোরাজুরিতে তার বাইকে উঠেছে, না হলে কখনো নয়। সে মাথা নিচু করে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে ঘরে ঢুকলো। জুহিকে বলল, তোমার সেই গোমরামুখ ভাইয়ার ডাক পড়েছে, বাইরে দাঁড়িয়ে আছে। জুহি তো লাফিয়ে উঠল। সত্যি? সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। রুহিও আস্তে করে পেছন পেছনে বের হলো। রুহান জুহিকে দেখে হালকা হাসল। কাম। জুহি ছুটে গিয়ে তার সামনে দাঁড়াতে সে হাতে থাকা 3টে ব্যাগ তার হাতে দিয়ে বলল, ইয়োর গিফটস, খুলে দেখে নাও চয়েস হয়েছে কিনা। জুহি অবাক হয়ে বলল, 3টা ড্রেস? মেহেদি, গায়ে হলুদ আর বিয়ের দিনের জন্য। জুহি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিন্তু আমি তো শুধু বিয়ের দিন যাব।
আমার এক্সামের কারণে মেহেদি আর গায়ে হলুদের অন্যান্য অনুষ্ঠানে যেতে পারবো না। কোথাও ঘুরতে গেলে পড়িও কেমন? জুহি এবার হালকা হেসে বলে, আমি তো কখনো একসাথে এত ড্রেস কিনিনি। তুমি খুব ভালো গুমরামুখো। রুহান হেসে তার গাল টেনে দিল। জুহি ব্যাগ খুলে একে একে ড্রেসগুলো দেখল। রং, ডিজাইন, সব কাজ সব অসাধারণ। চোখ জলজল করে বলল, এগুলো তো অনেক দামি, এত টাকা খরচ করলে কেন? রুহান একটু কোমল গলায় বলল, কারণ তুমি এগুলোর থেকেও দামি। এখন আমি যাই, ওকে? জুহি একটু মুখ ভার করে বলল। তুমি কি আমাদের ঘরে আসবে না? রুহান মাথা নাড়িয়ে বলল, নেক্সট টাইম আসবো, আজ টাইম কম। জুহি কাঁধ ঝাঁকিয়ে বলল, অন্তত একটু চা খেয়ে যেতে পারতে। রুহান মুচকি এসে বলল, নেক্সট টাইম খেয়ে যাব, তবে চা তোমার হাতের হতে হবে। জুহি মন খারাপ করে বলল, কিন্তু আমি তো চা বানাতে পারি না। আমার জন্য শিখে রাখো। বাই। রুহান হেসে হেলমেট পরে বাইকে উঠে পড়ল। জুহিও হাসি মুখে হাত নেড়ে বাই বলল। এই দৃশ্যটা একটু দূরে দাঁড়িয়ে রুহি চুপচাপ দেখছিল। এই লোকটা তার সঙ্গে এত রূঢ় ব্যবহার করেও তার বোনের সঙ্গে কি যত্ন নিয়ে কথা বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে ঘরের দিকে হাঁটল। রুহি আর জুহি ঘরে ঢুকে ড্রেসগুলো দেখতে শুরু করলো। নতুন জামার গন্ধে ঘরটা যেন একটু অন্যরকম হয়ে উঠল। অনন্যা আর রায়ান ড্রেস কিনে দিয়েছে শুনে শুরুতে রুহির একটু অস্বস্তি হয়েছিল। এই কারণে তখন ড্রেসগুলো খুলেও দেখেনি, কিন্তু এখন সময় নিয়ে এক এক করে ব্যাগ খুলে দেখছে। প্রথম ব্যাগে ছিল রায়ানের দেওয়া গাঢ় মেরুন কালারের একটা নাইরা 3 পিস, সালোয়ার কামিজ জুড়ে ছোট ছোট সূক্ষ্ম ফ্লোরাল কাজ, সাথে পাতলা ওড়না, দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় ব্যাগে মিথিলা দেওয়া কালো সোনালি কালারের আনারকলিটা, আরেকটা শপিং ব্যাগে মিথিলার দেওয়া কিছু কসমেটিক্স। রুহি জানতো যে মিথিলা এগুলো দেবে, সেই অনুযায়ী আসার আগে এগুলো হাতে ধরিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয় ব্যাগটা খুলতে তার চোখ একদম স্থির হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ব্যাগের ভেতরে জিনিসটার দিকে। জুহি তখন তার আপুর মুখ আর ব্যাগের ভেতরের জিনিস দুটোর দিকে একবার করে তাকিয়ে অবাক হচ্ছে। তারপর সে নিজেই ব্যাগে হাত ঢুকিয়ে সেই জামাটার শাড়িটা টেনে বের করলো। সামনে আসতেই রুহির দম বন্ধ হয়ে গেল। একটা সবুজ রঙের গাউন। এটা সেই গাউন যেটা দোকানে দেখে তার চোখ আটকে গিয়েছিল। এই ব্যাগে তো শুধু অনন্যার দেওয়ার শাড়ি থাকার কথা। অনন্যা রুহির জন্য হলুদ রঙের ঝলমলে সিল্কের শাড়ি দিয়েছে। গায়ে হলুদের দিনে সবাই সেম শাড়ি পরবে, কিন্তু ব্যাগটাতে গাউনটা কিভাবে আসলো? জুহি খুশিতে চোখ বড় বড় করে বলল, আপু, এটা তো অনেক সুন্দর জামা, কে দিল তোমাকে? রুহি কোনো কথাই বলল না, চোখ বড় বড় করে শুধু গাউনটার দিকে তাকিয়ে রইল। ওর মাথার ভেতর যেন একগাদা প্রশ্ন দৌড়াচ্ছে। এই ড্রেসটা এখানে এলো কিভাবে? সে স্পষ্ট মনে করতে পারছে সে দোকানদারকে ড্রেসটা ফেরত দিয়েছিল। তাহলে কে দিল এই চমক? কেউ কি তাকে লক্ষ্য করছিল? কিন্তু কে জানবে সে ড্রেসটা পছন্দ করেছিল? রুহি তখন খেয়াল করেনি যে রুহান তার দিকে তাকিয়েছিল। ভাবনার ভিড়ে ডুবে থাকা রুহিকে আবার জাগিয়ে তুলল জুহির কণ্ঠ। কি হলো আপু, বলছো না যে? রুহি ধ্যান ভাঙতে কথা এড়িয়ে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, যা খেয়ে দে শুয়ে পড়। রুহি একটু অবাক হলেও কিছু বলল না। সে তার জামাগুলো নিয়ে আলমারিতে রাখলো, তারপর রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে রুহি আবার ড্রেসটা হাতে নিয়ে বসে পড়ল। তবে কি অনন্যা আপুই দিয়েছে? গাউনটা তো অনন্যার দেওয়া শপিং ব্যাগেই রাখার আছে। হতে পারে অনন্যা শাড়ির সঙ্গে সঙ্গে এই গাউনটা ওর রেখে দিয়েছে তাকে চমক দিতে। এই ভাবনাটাই রুহির মনে একটু শান্তি এনে দিল। হয়তো অনন্যা আপুই দিয়েছে। সে নিজেকেই বোঝালো। আর কিছু না ভেবে সে রান্না করে গেল, চুপচাপ খেয়ে নিল। আজ আর পড়ার মতো মন মানসিকতা নেই। শপিং মলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। সব কিছু পাশ কাটিয়ে সে শুয়ে পড়ল। চোখের পাতা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমালো। রুহান নিজের ঘরে বেডে আধশোয়া হয়ে পড়ে আছে। বাইরে নীরব রাতের চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছে, অথচ তার ভেতরের অস্থিরতা আরও গাঢ় হয়ে উঠেছে। তার চোখে বারবার একটাই মুখ ভেসে উঠছে, রুহি। তার কাঁধে মেয়েটার হাত রাখার সেই মুহূর্তটা যেন শরীরের কোথাও শিরশির এক অনুভূতি রেখে গেছে। মিথিলাদের সঙ্গে শপিং মলে ঘুরে বেড়ানোর সময়টাই রুহির উজ্জ্বল হাসি আর সেই চোখে
মুগ্ধতা নিয়ে সবুজ রঙের গাউনটা ধরে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীর ছবি। এসব যেন এক একটা দৃশ্য নয়, রুহানের মনের পর্দায় খচিত কোনো স্থায়ী ছবি হয়ে গেছে। সে বিরক্ত নাকি অন্য কিছু, সে নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না। ওই মেয়েটা তো তার মুখের ওপর কথা বলে, এমনকি থাপ্পড় পর্যন্ত মেরেছে। এই কথাটা মনে পড়লেই রুহান নিজের মধ্যে একটা অসহ্য রাগ টের পায়। কিন্তু তারপরে সে রাগ কোথায় যেন মিলিয়ে যায়। তার জায়গা নেয় এক অদ্ভুত টান, এক ধরনের ব্যাখ্যাতীত কৌতূহল। সে ধীরে ধীরে বিছানায় গা এলিয়ে দেয়, বুকের ভেতরে হালকা চাপ অনুভব করে। এটা কি রাগ নাকি পিছু টান ভেবেই পায় না। ভাবনার ভারে একসময় তার চোখ জড়িয়ে আসে ঘুমে। পরদিন সকাল, জনি আয়নার সামনে দাঁড়িয়ে ভার্সিটির জন্য তৈরি হচ্ছিল। মুখে সেই চিরচেনা হাসি খুশি ভাব, এক হাতে চিরুনি, অন্য হাতে পারফিউম। হঠাৎ ঘরে এসে ঢুকলেন তার বাবা এহসান শিকদার, শহরের প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। তিনি জনির রুমে ঢুকেই কড়াভাবে জানালেন, আজ ভার্সিটি নয়, আজ তাদের যেতে হবে এক বন্ধুর বাড়ি। জনি একটু থমকে গেল। কোথায়, কেন? জনি জিজ্ঞেস করতে এহসান শিকদার কড়া গলায় বলেন, বিষয়টা শুনে জনির মুখটাই যেন কালো হয়ে গেল। বিয়ের প্রস্তাব, মেয়ে দেখা, এসব সিরিয়াস ব্যাপার থেকে সে সবসময় দূরে থাকতে চায়, বিশেষ করে যখন সেটা জড়িত থাকে তার চিরচেনা গম্ভীর বড় ভাই ফায়াজ শিকদার রনির সঙ্গে। জনিরা দুই ভাই, তার বড় ভাই ফায়াজ শিকদার রনি, আর জনির পুরো নাম ফারদিন শিকদার জনি। জনি যেতে চায় না, তবুও বাবার ধমক তাকে এক প্রকার বাধ্য করলো প্রস্তুত হতে। রনি যথারীতি শান্ত মুখে রেডি, আর জনির মা সুনন্দা শিকদার ব্যস্ত হাতে শাড়ি ঠিক করছেন। শেষমেশ চারজন মিলে বেরিয়ে পড়ল। গন্তব্য এহসান শিকদারের ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি। এহসান শিকদারের পরিবার যখন আরমান খন্দকারের বাড়ির ড্রয়িং রুমে পা রাখল, তখন সবার মুখে ভদ্রতা ও কৌতূহলের ছাপ। বাড়ির মালিক আরমান খন্দকার একজন সরকারি কলেজের অধ্যাপক। সৌম্য ও মার্জিত আচরণে অতিথিদের স্বাগত জানালেন। তার স্ত্রী রুমা খন্দকার কথা বলছিলেন একাধারে হাসি মুখে, অন্যদিকে নিজের বড় মেয়ে লামিয়ার গুণগান করে যাচ্ছিলেন। সে কত পড়াশোনা করে, কত ভদ্র, সংসারে মার্জিত ইত্যাদি। এহসান শিকদার, রনি এবং সুনন্দা শিকদার আগ্রহ নিয়ে শুনলেও জনির চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ঠিক তখনই হালিমের ট্রে হাতে একটি মেয়ে ঘরে প্রবেশ করলো। সে মাথা নিচু করে একে একে সবাইকে পরিবেশন করতে লাগলো। জনি প্রথমে খেয়াল করেনি, কিন্তু হঠাৎ মেয়েটি যখন তার সামনে এসে হালিম বাড়িয়ে দেয়, তখন তার চোখ গিয়ে পড়ে মেয়েটির চেহারায়। মুহূর্তে সে চমকে ওঠে, জোরে বলে ওঠে, তুমি? তার কণ্ঠের ঝাঁকুনিতে মেয়েটির হাত কেঁপে ওঠে এবং গরম হালিম ভর্তি বাটি ছিটকে গিয়ে জনির হাঁটুর ওপর পড়ে। গরমের জ্বালায় জনি দাঁড়িয়ে পড়ে, প্যান্টে দাগ আর জ্বালা পোড়া। সে চেপে রাখা বিরক্তি এবার মুখে ফুটে ওঠে। মিসমি আরমান খন্দকারের ছোট মেয়ে, আজ তার বড় বোন লামিয়াকে দেখতে এসেছে এহসান শিকদার ও তার পরিবার। জনি জানত না যে এটাই মিসমির বাড়ি, আর মিসমিও অবগত ছিল না জনির আগমনের বিষয়ে। এমন সময় রুমা খন্দকার হঠাৎই চটে গিয়ে মিসমির বাহু টেনে সবার সামনে চড় বসিয়ে দেয় গালে। এই মেয়ে, একটা কাজও ঠিক মতো করতে পারোস না, একটা না একটা ঝামেলা করবি। তার কণ্ঠে যেন আগুন ঝরে পড়ছে। জনি হতবাক হয়ে তাকিয়ে থাকে। এমন ব্যবহারের জন্য সে প্রস্তুত ছিল না। মিসমি কিছু না বলে নিঃশব্দে কাঁদতে কাঁদতে নিচে তাকায়। সে ঝাপসা চোখে চশমা খোঁজার চেষ্টা করছে, আর তার চশমাটা পড়ে গেছে ঠিক জনির পায়ের কাছে। জনি নিচু হয়ে চশমাটা হাতে নেয়। ধীরে ধীরে সে মিসমির সামনে এসে সে চশমাটা তার চোখে পরিয়ে দেয়। জনির চোখে পড়ে মিসমির গাল লাল হয়ে আছে, স্পষ্ট আঙুলের দাগ। মুহূর্তে জনির বুকটা কেমন কেঁপে ওঠে। এমন কি অপরাধ করেছিল মেয়েটা যে তাকে এভাবে থাপ্পড় খেতে হলো? তার ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এমন সময় জনির মা একটু বিরক্ত গলায় বলে উঠলেন, আপা, মেয়েটার হাত থেকে হয়তো ভুল করে পড়ে গেছে, আপনি তাই বলে এভাবে চড় মারবেন? এহসান শিকদারও স্ত্রীর কথায় সায় দিয়ে বললেন। জনি লজ্জায় মাথা নিচু করে কাঁধ সংকুচিত করে বলল,
আসলে এ আমার ভার্সিটিতে পড়ে, তাই এখানে দেখে অবাক হয়ে গেছি। তার বাবার কণ্ঠে ভৎসনা ভেসে এলো। ঘরের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। এমন সময় রুমা খন্দকার মুখ বাঁকিয়ে বললেন, আসলে মেয়েটা এমনই, কোনো কাজই ঠিকমতো পারে না। শুধু আপনাদের সামনেই না, অন্য গেস্টদের সামনেও এমন জটলা পাকিয়েছে। মিসমির চোখে জল, বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মায়ের মুখে নিজের নামে এমন অবলীলায় মিথ্যা অপবাদ শুনে সে যেন স্তব্ধ হয়ে যায়। তবে এটা তার কাছে নতুন নয়। সে কিছু বলার সাহস করে না, শুধু অপমানে চোখে জল গড়িয়ে পড়ে। রুমা এবার বিরক্ত হয়ে চিৎকার করে উঠলেন, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ছেলেটাকে ওয়াশরুমে নিয়ে যা। চোখ মুছে কণ্ঠে সামান্য কাপড় নিয়ে মিসমি বলল, আসুন। জনি চোখে একটা অদ্ভুত কৌতূহল আর বিস্ময় নিয়ে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো। মিসমি চুপচাপ জনিকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে এলো। তার চোখে তখনও কান্নার ছাপ, গালটা লাল হয়ে আছে থাপ্পড়ের আঘাতে। থমথমে কণ্ঠে সে বলল, এই দরজাটা, ভেতরে ওয়াশ বেসিন আছে, তোয়ালাটাও পাশে, সাবধানে যাবেন, মেঝেটা একটু ভেজা। জনি কিছু না বলে মাথা নেড়ে ওয়াশরুমে ঢোকে। মিসমি ঘুরে চলে যেতে উদ্যত হয়। পা বাড়িয়েছে মাত্র, হঠাৎ ভেতর থেকে একটা ধপ করে শব্দ আসে। সঙ্গে ভেসে এলো জনির যন্ত্রণা ভরা কণ্ঠ। ও, মিসমির হৃদয় কেঁপে ওঠে। সে তড়িঘড়ি করে পেছনে ঘুরে এসে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। দেখে জনি মেঝেতে পড়ে আছে, মাথার পেছনটা মেঝেতে ঠেকেছে, চোখ বন্ধ করে মুখটা কুঁচকে আছে। আপনি ঠিক আছেন? ভীত গলায় বলে সে, এবং দেরি না করে ভেতরে ঢুকে পড়ে। এগিয়ে গিয়ে জনিকে ধরতে যাবে, ঠিক তখনই নিজেরই পা পিছলে যায়। কিছু বোঝার আগে সে ধপ করে পড়ে যায় জনির শরীরের ওপর। আসলে মেঝেতে শ্যাম্পু পড়েছিল, ওখানে পা লেগেই দুজনেই পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার হাত লেগে যায় ঝর্ণা সুইচে। টক করে শব্দ হয়ে ঝর্ণা চালু হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দুজনেই ভিজে একাকার। ঠান্ডা জলধারার নিচে জনি ও মিসমি স্তব্ধ হয়ে পড়ে থাকে মুখোমুখি। জনির বুকে ভর করে পড়ে আছে মিসমি। তার সিল্কি চুল গড়িয়ে নেমে এসেছে জনির গলায়। তাদের মাঝে অদ্ভুত একটা উত্তাপ ছড়িয়ে পড়ে ঠান্ডা পানির মাঝেই। কেমন এক অস্বস্তি, কেমন এক দম আটকে আসা অনুভূতি। জনি অনুভব করে মিসমির শরীরে কাঁপুনি, হয়তো ঠান্ডায়, হয়তো কিছু আর অন্যান্যভাবে। মিসমিও বুঝতে পারে এই মুহূর্তটা কেমন একটা ঘোর তৈরি করছে, যেটা সে না চাইতেও অনুভব করছে। কিন্তু দুজনের কেউ কিছু বলে না, শুধু কেঁপে ওঠা নিঃশ্বাস, দ্রুত চোখ সরিয়ে নেওয়া, আর এক চিলটে আবেগ যা প্রকাশিত না হলেও অনুভব হচ্ছে। তারপরেই মিসমি ফিসফিস করে বলে ওঠেন, আমি সুইচটা ভুল করে চাপ দিয়ে ফেলেছি। জনি হঠাৎ যেন ঘোর থেকে জেগে ওঠে। দুজনে দ্রুত উঠে দাঁড়ায়। শরীর থেকে জল ঝরছে, চোখে এক অস্বস্তিকর জড়তা। মিসমি আমতা করে বলল, আপনার জামাটা তো পুরো ভিজে গেছে, এখন কি করবেন? জনি কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ নিচু করে বলল, এভাবেই বাড়ি চলে যাবে, আসছি আমি। তার কণ্ঠে বিরক্তি নেই, কিন্তু অদ্ভুত এক নির্লিপ্ততা। ভেজা কাপড়ের ছাপ ফেলে ধীরে ধীরে পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। পেছনে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকা মিসমি বলেন, কিন্তু ভেজা কাপড় তো। বাকিটা আর বলা হলো না তার। জনি তখনও শব্দ না করে চলে গেছে। ড্রয়িং রুমে ভেজা কাপড়ে জনিকে দেখে সবাই থমকে যায়। রুমা খন্দকার উৎকণ্ঠায় বলেন, কি হলো বাবা, এভাবে ভিজে গেলে কিভাবে? জনি শান্ত গলায় উত্তর দেয়, ওয়াশরুমে শ্যাম্পু ছিল, স্লিম খেয়ে পড়ে যায়, হাত লেগে ঝর্ণার সুইচ অন হয়ে যায়, তখনই ভিজে যায়। এহসান শিকদার খানিকটা ধমকের সুরে বলেন। শ্যাম্পুর কথা শুনে রুমা খন্দকার রেগে চিৎকার করে মিসমিকে ডেকে ওঠেন, মিসমি। মিসমি তখন ভেজা জামা পাল্টে তড়িঘড়ি করে আসে। রুমা তার বাহু ধরে ধমকে ওঠেন, তোকে তো বলেছিলাম সব পরিষ্কার রাখতে, তাও কেন শ্যাম্পু পড়েছিল? মিসমি কাপা গলায় বলল, আমি পরিষ্কারই করছিলাম মা, লামিয়া আপু একটু আগে ওয়াশরুমে গিয়েছিল।
মেয়ের মুখে লামিয়ার নাম শুনে রুমা ক্ষোভে গর্জে ওঠে। অমনি সব লামিয়া দোষ না, বিয়াদব মেয়ে। মিসমির চোখে জল চিকচিক করে ওঠে। জনি এই দৃশ্য দেখে আর চুপ থাকতে পারে না, দৃঢ় গলায় বলে ওঠে, এখানে তো মিসমির দোষ নেই, বরং যিনি ওয়াশরুমে গিয়েছিলেন তার দায়। আর আন্টি, আপনি মিসমির সাথে একটু বেশি বাজে ব্যবহার করেছেন না? মিসমি অবাক হয়ে জনির দিকে তাকায়। আজ অবধি কেউ তার হয়ে তার মায়ের ওপর কথা বলেনি, জনি তার হয়ে কথা বলছে। রুমা খন্দকার ক্ষেপে বলেন, তুমি তো ওকে তেমন চেনোই না। মেয়েটা সব দোষ নিজে থেকে ঘুরিয়ে লামিয়ার উপর দেয়। আমি তো আশায়ন করি। জনি প্রতিবাদ করে। এরকম শাসন কোনো মা করেন বলে আমি দেখিনি। জনির মা তখন ধমক দেন, জনি বড়দের সাথে এমনভাবে কথা বলে না। জনি মাথা নিচু করে শান্তভাবে বলে, আমি সরি, আমি যাচ্ছি, তোমরা থাকো, আমি সিএনজি করে চলে যাব। সে বেরিয়ে যায়। আর তার পেছনে থেকে যায় মিসমির কৃতজ্ঞ চোখজোড়া। রুমা খন্দকার কিছু না বললেও মুখে রাগ স্পষ্ট। মিসমি কষ্ট চেপে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে এহসান শিকদার ও তার স্ত্রী লামিয়াকে দেখে সন্তুষ্ট হন। মেয়ে তাদের পছন্দ হয়। কথাবার্তা শেষে এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে তারা বিদায় নেন। রুহি সকালে কোচিং করিয়ে ভার্সিটিতে এসেছিল ঠিকই, কিন্তু মনটা আজ একেবারেই ভালো ছিল না, কারণ মিথিলা আর মিসমি কেউই আসেনি। ইভা পাশে থাকলেও মিসমির মতো করে তার মন ভরাতে পারে না। মিসমির মিষ্টি স্বভাব, শান্ত চোখ আর সহজ করে মিশে যাওয়ার ভঙ্গিটা রুহির খুব ভালো লাগে। ওকে দেখলে মায়া লাগে। মিসমির মনে একটা দুঃখ আছে, যেটা রুহি বুঝতে পারে, কিন্তু জিজ্ঞাসা করলেই এড়িয়ে যায়। আর মিথিলা তো ওর প্রাণের বান্ধবী। ও না থাকলে ক্লাস, ক্যান্টিন, করিডোর সবই ফাঁকা লাগে রুহির কাছে। তাই আজকের ক্লাসে মন বসে না একদম। ক্লাসে ঢোকে, বোর্ডের দিকে তাকিয়ে থাকে, কিন্তু চোখে ভেসে ওঠে মিথিলার মুখ বা মিসমির দুষ্টু হাসি। বিরক্ত হয়ে মাত্র 2টা ক্লাস করেই বেরিয়ে পড়ে রুহি। গেট দিয়ে বেরোনোর সময় হঠাৎ মুখোমুখি হয় জিনিয়ার সাথে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় সময়। দুজনে দুজনের চোখের চোখ রাখে, তীক্ষ্ণ কাটাছোড়া দৃষ্টি, যেন পরস্পরকে শুধু চোখ দিয়েই শেষ করে দিতে চায়। রুহি ঠান্ডা অভিব্যক্তিতে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। একবারের জন্য মুখে কিছু না বলে না। অন্যদিকে জিনিয়া ঠোঁট চেপে মুখ শক্ত করে গটগট করে ভেতরে ঢুকে যায়। আজ রুহান, রায়ান আসেনি। বিয়ের প্রস্তুতি আর নানা ব্যস্ততা নিয়ে তারা বাড়িতেই। জনি আজ গিয়েছিল মিসমিতের বাড়িতে, আর ওরা 3 জন না থাকায় ঈশান সাব্বিরও আসেনি, কারণ এই বন্ধুদের ব্যাকবোনই ওরা। একজন না থাকলে বাকিদের মনটাও কেমন ফাঁকা হয়ে যায়। রুহির মতোই সবার দিনটা যেন আজ একটু ফিকে। রুহি ভার্সিটির গেটের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ ব্যাগে রাখা ফোনটা বেজে ওঠে। সে দ্রুত ফোনটা বের করতেই দেখে মিথিলার কল। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিথিলার উত্তেজিত কণ্ঠ, তুই কোথায় আছিস রুহি? রুহি একটু অবাক হয়ে বলল, এই তো ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, রিক্সা খুঁজছি। মিথিলা তড়িঘড়ি করে বলে, ওখানেই দাঁড়িয়ে থাক, আমি এখনই আসছি ভার্সিটিতে। রুহি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, এই সময়ে? ক্লাস তো প্রায় শেষ, এখন আবার তুই কেন আসবি? মিথিলা গাড়িতে উঠতে উঠতে বলল, কিছু ক্লাসমেটকে বিয়েতে ইনভাইট করব, ভাবলাম আজকেই করি, আর তুই থাকলে আমার ভালোই লাগবে। রুহি আর কিছু না বলে ফোন কেটে আবার গেটের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে মিথিলা এসে পৌঁছালো। দুজনে গল্প করতে করতে ডিপার্টমেন্টে গেল। মিথিলা আলাদা করে কয়েকজন ক্লাসমেটকে ইনভাইট করলো। এরপর বাইরে এসে হাঁটতে হাঁটতে রুহি হেসে বলল, চল আইসক্রিম খাই, তোর তো বিয়ে হয়ে যাবে, তোকে আমি খাওয়াবো। মিথিলা কোমরে হাত রেখে ভেঙচি কাটল। কোনো দরকার নেই, খাওয়াতে হলে আমি তোকে খাওয়াবো। রুহি বুঝলো মিথিলা তার টাকা খরচ হবে বলে খেতে চাইছে না। সে মুচকি এসে বলল, 100 টাকার মধ্যে 2টো আইসক্রিম হয়ে যাবে, নাকি কম দামি বলে খাবি না? মিথিলা মেকি রেগে বলল, রুহি তুই আমাকে পর ভাবিস? রুহি হাসতে হাসতে মিথিলার গাল টেনে বলল, ওলে বাবালে, সরি,
আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি আইসক্রিম নিয়ে আসছি। রাস্তাটার ওপাশে আইসক্রিমের ভ্যান। রুহি ধীরে ধীরে রাস্তা পার হয়ে দোকানদারের কাছে গিয়ে বলল, দুটো আইসক্রিম দিন ভাইয়া। দোকানদার জিজ্ঞেস করলো, কোন ফ্লেভারের দিব? রুহি মাথায় হাত দিয়ে ভাবল। আরে মিথিলার পছন্দ তো জিজ্ঞেসই করিনি। সে ওপাশ থেকে ডাক দিল, এই মিথি, কোন ফ্লেভার নিবি? কিন্তু মিথিলা তখন ফোনে ব্যস্ত, রুহির ডাক শুনতে পেল না। রুহি আবারও ডাকলো, এবার একটু এগিয়েই গেল রাস্তার মাঝামাঝি। কখন থেকে ডাকছি তোকে, বল না কোনটা নিবি? মিথিলা ফোন কানে তুলে রুহির দিকে তাকাতে চোখ স্থির হয়ে গেল। রুহির ডান পাশ দিয়ে হাই স্পিডে ধেয়ে আসছে একটা জিপ। তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রুহি? তার চোখে আতঙ্ক জমে উঠেছে, কিন্তু চিৎকার করারও শক্তি যেন নেই। রুহির এবার হুঁশ ফিরে আসে যে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু তার আগেই চোখে পড়ে একটানা হর্ন বাজাতে বাজাতে একটা জিপ তার দিকে ধেয়ে আসছে। তার শরীর জমে গেছে, হাত পা যেন শ্রীকলে বাঁধা, নড়ার শক্তিও নেই তার। অপর পাশ থেকে মিথিলা হঠাৎ চিৎকার করে ওঠে, রুহি! মুহূর্তের মধ্যে সে দৌড়ে আসে, রুহিকে ধাক্কা দিয়ে ফুটপাতে ছিটকে ফেলে দেয়। রুহি পড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে। জিপের গর্জন, মানুষের চিৎকার সব মিলে চারপাশটা কাঁপিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর রুহি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে উঠে বসে। কিছু বোঝার আগেই পেছনে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায়। রাস্তার মাঝে নিথর হয়ে পড়ে আছে মিথিলার দেহ, কপাল ফেটে রক্ত ঝরছে। চারপাশ যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল রুহির জন্য। সে কাপা গলায় ফিসফিস করে বলে, মিথি। তারপর হঠাৎ উঠে দৌড়ে যায়, ছুটে গিয়ে চিৎকার করে ওঠে, মিথি। সে বসে মিথিলার দেহটা কোলে তুলে নিয়ে বারবার ডাকতে থাকে, চোখ খোল মিথিলা, তুই চোখ খোল প্লিজ। রুহির গলার শব্দ কাঁপছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এদিকে আশেপাশে মানুষ জমে গেছে, কেউ কেউ ড্রাইভারকে ধরে মারছে, কেউ কেউ মিথিলার মুখে পানি ছেটাচ্ছে, কেউ ফোনে অ্যাম্বুলেন্স ডাকছে। কিন্তু রুহি যেন কিছু শুনতে পাচ্ছে না। তার পৃথিবী জুড়ে এখন শুধুই মিথিলা। একজন পাশ থেকে বলে ওঠে, মেয়েটাকে হসপিটালে নিয়ে যান, দেরি করলে বিপদ হবে। রুহি নিজেই উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে ওকে ধরে তুলুন। সবার সহযোগিতায় মিথিলাকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রুহি পুরো পথ ধরে মিথিলার হাত চেপে ধরে রাখে। তার চোখে শুধু একটাই প্রার্থনা, মিথিলা যেন কিচ্ছু না হয়। মিথিলাকে দ্রুত কেবিনে নিয়ে যাওয়া হয়। না, ডাক্তার নার্সদের ব্যস্ত ছোটাছুটি। জরুরি চিকিৎসার ভেতরেই এক কোণায় একটা টুলে চুপচাপ বসে আছে রুহি, মুখ নিচু, চোখ থেকে টুপটাপ অশ্রু পড়ছে। প্রতিটি মুহূর্ত তার কাছে কষ্টের, ভয়, অপরাধবোধ আর দুশ্চিন্তায় সে যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই সময় কয়েকজন হাসপাতাল কর্মী মিথিলার ব্যাগ ফোন এগিয়ে দেয়। রুহি চোখ মুছে ফোনটা হাতে নেয়। সে কাঁপা কণ্ঠে মিথিলার মাকে ফোন করে সব জানায়, তারপর আরেকটি নম্বর খুঁজে রায়ানকে জানায়। কিছুক্ষণ পরেই হাসপাতালের করিডোরে ভেসে আসে মিথিলার মায়ের কান্নার চিৎকার। মিথিলার মা এসে গেছেন, সঙ্গে মিথিলার আপু। মিথিলার মা এসে কাঁদতে কাঁদতে রুহির সামনে দাঁড়িয়ে পড়েন। কি হয়েছে মা, আমার মেয়েটা কি হয়েছে? রুহি চোখে মুখে পানি মেখে ফ্যাল ফ্যাল করে তাকায়, তারপর ফুপিয়ে ফুপিয়ে সব বলে দেয়। রুহি কান্না ভেজা কণ্ঠে বলে, সব আমার দোষ আন্টি, আমার জন্যই ও। না না মা। মিথিলার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তুমি নিজেকে দোষ দিও না, দোয়া করো শুধু আমার মেয়ে যেন কিচ্ছু না হয় মা। এই কথায় রুহির বুকের ভেতরটা একটু হালকা হয়, কিন্তু চোখের পানি থামে না। ওদিকে মিথিলার আপু কাঁদতে থাকা মাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। মা হাহাকার করছেন, মেয়ে যেন একটু চোখ খোলে, একটু শব্দ করে। ঠিক তখনই করিডোরের এক প্রান্তে হন্তদন্ত হয়ে এসে হাজির হয় রায়ান, রুহান আর ঈশান। রায়ান ফোন পাওয়ার পরপরই ওদের নিয়ে ছুটে এসেছে। রায়ানের চোখে মুখে অস্থিরতা, দম বন্ধ হয়ে আসা ভঙ্গিতে ছুটে আসে রুহির দিকে। রুহি তখনও মাথা নিচু করে টুলে বসে অশ্রু ঝরিয়ে যাচ্ছে, তার কাঁধ কাঁপছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, তবুও আজ যেন রায়ান চোখের কোণে একটা অদ্ভুত ঝাপসা অনন্যাভাব করে। এই কদিনে মেয়েটাকে সে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। ভালোবাসবেই না কেন?
সে তো তার বিয়ে করা বউ। রায়ান কাঁপা কণ্ঠে নিচু গলায় রুহির কাছে জানতে চায়। কি করে হয়েছে রুহি? রুহি ধীরে ধীরে ভেজা চোখে রায়ানের দিকে তাকায়। তার মুখটা নিচু, কাঁধ কুঁচকে আছে, কিন্তু সে চোখে জমে থাকা পানি যেন সব বলে দিচ্ছে। রায়ানের প্রশ্নে মুখ তুলতেই পাশে দাঁড়ানো রুহানের দৃষ্টি পড়ে রুহির চোখে। তার চোখের অশ্রু দেখে রুহানের বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু একটা শুকনো ঢোক গিলে নাই। রুহি এবার কাঁপা কণ্ঠে অপরাধীর মতো করে সব খুলে বলে রায়ানকে। সব শুনে রায়ান কোনো কথা না বলে কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে তখনও মিথিলার চিকিৎসা চলছে। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, যেন নিজের ভাঙাচোরা হৃদয়টাকে সামলে রাখার চেষ্টা করছে। ঈশান চুপচাপ এসে তার কাঁধে হাত রাখে, চোখের ভাষায় বোঝায় শান্ত থাকতে। ওদিকে রুহি এখনও টুলে বসে আছে, অঝরে চোখের পানি ফেলছে, কান্নায় তার শরীর কাঁপছে। হঠাৎই সে খেয়াল করে তার সামনে কেউ একটা পানির বোতল এগিয়ে ধরেছে। রুহি এক ঝটকায় চোখ সরিয়ে পাশ ফিরতে দেখে রুহান তার পাশে বসে আছে, হাত বাড়িয়ে তার সামনে বোতলটা ধরে রেখেছে। রুহি চোখ বড় বড় করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে রুহানের দিকে। এই লোকটা তাকে বোতল এগিয়ে দিচ্ছে। রুহান বোতলের সিপি খুলে নিয়ে মৃদুস্বরে বলে, এভাবে তাকিয়ে না থেকে পানিটা খাও, ভালো লাগবে। রুহির বিস্ময় যেন আরও বেড়ে যায়। রুহানের গলায় আজ কোনো কটূক্তি নেই, রাগ নেই, বিদ্রুপ নেই, বরং এক অদ্ভুত কোমলতা। রুহান তার চোখের ভাষা বুঝে যায়। রুহির চোখে তখনও পানি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রুহান এবার চোখের ইশারায় বোতলের দিকে এগিয়ে দেয়। রুহি হকচকিয়ে যায়। সত্যি তো, অনেকক্ষণ ধরে সে শুধু কাঁদছে, তার শরীর দুর্বল হয়ে পড়েছে। সে হাতের তালু দিয়ে চোখ মুছে নেয়, তারপর কাঁপা কাঁপা হাতে রুহানের কাছ থেকে বোতলটা নিয়ে 2-3 ঢোক পানি খায়। রুহান নীরবে তাকিয়ে থাকে রুহির দিকে। রুহির ফুলে ওঠা চোখ, লালচে নাক, ক্লান্ত মুখ, এই সব কিছু তার চোখে অদ্ভুত মায়ায় ভরে ওঠে। এত কষ্টের মধ্যেও রুহির মুখটা কেন জানি তার কাছে অদ্ভুত সুন্দর লাগে। সে আর চোখ সরাতে পারে না। এই মেয়েটা তাকে কেন এতটা টানছে, কেন সে বারবার ওর দিকেই তাকায়। হঠাৎ রুহির কণ্ঠে তার ধ্যান ভাঙে। কি হলো, বোতলটা নিন। আস্তে করে রুহি বলে। রুহান যেন নিজের মধ্যে ফিরে আসে। সে বোতলটা নাই। এতক্ষণ সে ক্যাবলার মতো তাকিয়েছিল। কি হচ্ছে তার মধ্যে? এই মেয়েটাকে সে কেন এইভাবে দেখছে? সে তো কখনো এত গভীরভাবে কোনো মেয়েকে দেখেনি। তাহলে ওকে কেন এইভাবে দেখে? রুহানের ভাবনার মধ্যেই নার্স এসে জানায় মিথিলার তেমন কিছু হয়নি, মাথায় হালকা আঘাত পেয়েছে আর মাথা ফেটে যায়, রক্ত ঝরেছে। কয়েকদিন বিশ্রামে থাকলেই সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। সংবাদটা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। রুহি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আমরা কি দেখা করতে পারবো ওর সাথে? নার্স সায় দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, তবে কথা কম বলবেন আর সবাই একসাথে যাবেন না। রুহি মাথা নেড়ে সায় জানায়। এরপর মিথিলার মাকে ভেতরে গিয়ে দেখা করতে বলে। মিথিলার মা ও আপু তখন কেবিনের ভেতরে যায়। অন্যদিকে রুহান এক নার্সকে উদ্দেশ্য করে বলে, একটা ফার্স্ট এইড বক্স দিন। কিছুক্ষণের মধ্যে নার্স বক্সটি এনে দেয়। রুহান সেটা হাতে নিয়ে সোজা রুহির সামনে গিয়ে দাঁড়ায়। আগের বসার জায়গার দিকে ইশারা করে ঠান্ডা গলায় বলে, ওখানে বসবে, চলো। রুহি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। রুহান এবার একটু গম্ভীর কণ্ঠে বলে, হাতে যে ব্যথা পেয়েছো তার খবর আছে? রুহির তখনই মনে পড়ে তার হাতের গোড়ালিতে ছিলে গেছে, ড্রেসটাও সেখান থেকে ছিঁড়ে পড়েছে। কান্নার চাপে সে নিজেই ব্যথার কথা ভুলে গিয়েছিল। কিন্তু এই লোকটা কিভাবে খেয়াল করলো? তার ভাবনার মাঝেই রুহান আবার ডাকে। হঠাৎ হুঁশ ফিরতেই সে ধীরে ধীরে উঠে গিয়ে টুলে বসে পড়ে। রুহান আস্তে করে তার হাতটা ধরে। রুহানের হাতের ছোঁয়ায় রুহির শরীর কেঁপে ওঠে। সে ধীরে তাকায় রুহানের চোখের দিকে। রুহান একবার চোখ মিলিয়ে নেয়, তারপর চোখ ফিরিয়ে নিয়ে তার হাতের ড্রেসটা আস্তে আস্তে তুলে দেয়। এরপর তুলায় ঔষধ লাগিয়ে ক্ষতস্থানটা পরিষ্কার করতে চায় রুহান।
তুলোর ছোঁয়ায় ব্যথা পেয়ে রুহি হঠাৎ করে আহ বলে ওঠে। রুহান এবার তার মুখটা রুহির হাতের কাছে নিয়ে আসে। তারপর ধীরে ধীরে ফু দিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করতে থাকে। রুহি চোখ মেলে তাকায় রুহানের দিকে। রুহানের আচরণে সে যেন আকাশ থেকে পড়ে।